প্রত্যেককে সুস্বাগতম শক্তি একাডেমি কোচিং সেন্টারের পক্ষ থেকে। দয়া করে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড ভিউ করবেন। যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে ক্ষমা করে দেবেন। আগের দিন আমরা ক্লাসে ছিলাম FP-FRIESCHের ক্লাসিফিকেশন, অর্থাৎ অন দ্য বেসিস অফ পিগমেন্টের ভিত্তিতে রিপ্রোডাকশন, থ্যালাস স্ট্রাকচার অ্যান্ড কালারের ভিত্তিতে যে FP-FRIESCH দিয়েছিল, সেই FP-FRIESCHের ক্লাসিফিকেশনটা ছিল সংক্ষেপে যেটা ছিল যে বি, সি, ডি, ই, এম, আর, পি ইকুয়াল টু এক্স। তার মানেটা ছিল বি ফর বেসিলিরিওফাইসি, সি ফর সি দিয়ে নাম ছিল চারটা, অর্থাৎ ক্লোরোফাইসি, সি এক, দুই ক্রাইসোফাইসি, তিন নম্বর ছিল ক্রিপ্টোফাইসি, চার নম্বর ছিল ক্লোরোমিনিডিনি, মিনিডিনি নয়, মোনাডিনি। বি4 ছিল বেসিলিরিওফাইসি, D4 ডায়ানোফাইসি, E4 ইউগ্লিনোফাইসি, M4 মিক্সোফাইসি, M4 মিক্সোফাইসি, R4 রোডোফাইসি, P4 ফেওফাইসি, আর X4 ছিল জেন্থোফাইসি। এটা ছিল আমাদের 1935 সালে FP-FRIESCH দ্বারা FP-FRIESCHের ক্লাসিফিকেশন। যদি এটার থেকে আমরা দেখি 11-12 ছিল আমাদের 11-12 আছে টোটালি তিনটে, ক্লোরোফাইসি অ্যান্ড রোডোফাইসি, আর ফেওফাইসি। 11-এর জন্য আছে ক্লাস তিনটা, ক্লোরোফাইসি, রোডোফাইসি অ্যান্ড ফেওফাইসি। আর যদি ফার্স্ট ইয়ারের জন্য দেখা যায় তাহলে এই টোটালি FP-FRIESCHের ক্লাসিফিকেশনটা টোটালি লিখতে বলে বা অনেক সময় বিবরণ সহ লিখতে বলি। তো আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে যে আমাদের টোটালি যতগুলো ক্লাস আছে টোটাল 11টা ক্লাসেরই সমস্ত বিবরণ আজকে পড়ব। তাহলে এই যে এতগুলো ক্লাস থেকে এলগি, যেহেতু সমস্ত এলগিটারই আমাকে সব কিছুটাই পড়তে হবে। এতগুলো এলগির কি কি পড়তে হবে? প্রথমত পড়তে হবে হ্যাবিটেট, অর্থাৎ বিস্তার কোথায় কোথায় পাবো। 2 নম্বর পড়তে হবে এদের স্ট্রাকচার, অর্থাৎ গঠন। 3 নম্বর পড়তে হবে আমাকে রিপ্রোডাকশন। 4র্থ এদের লাইফ সাইকেল, অর্থাৎ জীবন চক্র। 5মত আছে ইকোনমিক্স ইম্পর্টেন্স। ইকোনমিক্স ইম্পর্টেন্ট আমরা লাস্ট একটা চ্যাপ্টার টপিকস করব আজকে। তাহলে টোটাল পড়াবো হ্যাবিটেট, প্রত্যেকটা এলগিরই মানে প্রত্যেকটা ক্লাসে যতগুলো FP-FRIESCH দ্বারা দেওয়া হয়েছিল ক্লাস, ততগুলোর হ্যাবিটেট, স্ট্রাকচার অ্যান্ড রিপ্রোডাকশন অ্যান্ড লাইফ সাইকেল। প্রথমে আসি হ্যাবিটেট।
বা বিস্তার। যদি আমরা এলগিকে দেখা যায় তাহলে সারা পৃথিবীব্যাপী এলগিকে পাওয়া যাবে, অর্থাৎ মোস্টলি অ্যাকোয়াটিক, অর্থাৎ বেশিরভাগটাই জলজ পরিবেশে আমি পাবো। জলজের মধ্যে কোথায় কোথায় পাবো? যদি জলজ দেখা যায় তাহলে একটা স্বাদু জল, একটা মৃদু জল। জলকে যদি দেখা যায় তাহলে এক স্বাদু জল আর এক মৃদু জল, অর্থাৎ নোনা জল। যদি স্বাদু জল দেখা যায় তাহলে স্বাদু জলের আছে আবার ফ্লোয়িং ওয়াটার অ্যান্ড স্ট্যাগনেন্ট ওয়াটার, অর্থাৎ প্রবাহিত জল এবং স্থির থাকা জল। অর্থাৎ ফ্লোয়িং ওয়াটার অ্যান্ড স্ট্যাগনেন্ট ওয়াটার, স্থির জল। যদি নোনা জল দেখি তাহলে সেটা ডিপ সি বা মেরিনেতে পাবো আমরা, এটা মেরিনে অর্থাৎ সামুদ্রিক। আর এই যে স্বাদু জল আর নোনা জলের যে মিক্সিংটা আছে, মিক্সটা, অর্থাৎ ফ্রেশ ওয়াটার অ্যান্ড সল্টি ওয়াটার, এই ফ্রেশ ওয়াটার অ্যান্ড মেরিন ওয়াটার, ফ্রেশ প্লাস মেরিন, এই যে কম্বাইন্ড ওয়াটারটা, এই ওয়াটারটাকে বলা হয় ব্ল্যাকিশ ওয়াটার। অর্থাৎ স্বাদু জলের মধ্যে প্রবাহিত জল, যেখানে নদীর জল প্রবাহিত সেখানেও এলগি পেতে পারি। স্ট্যাগনেন্ট ওয়াটার অর্থাৎ স্থির জল, যেমন পুকুরের জল, এখানেও এলগি পেতে পারি। আবার নোনা জল, মোস্টলি নোনা জল অর্থাৎ সামুদ্রিক জলও এলগি। আবার ফ্রেশ ওয়াটার, ফ্রেশ অ্যান্ড মেরিনের যে মিক্সটা অর্থাৎ ব্ল্যাকিশ ওয়াটার, এখানেও আমি পেতে পারি। অর্থাৎ নদী বা মোহনা যেটাকে বলে, নদী ও সমুদ্রের যেখানে মিক্সিং অবস্থাটা, সেই জায়গাটাতে আমি এলগি পাতে পারি। তাহলে বেশিরভাগটা অর্থাৎ মোস্টলি গেল অ্যাকোয়াটিক। যদি আর ইউজুয়াল হ্যাবিটেট এগুলো, আর যদি আনইউজুয়াল হ্যাবিট দেখি, আনইউজুয়াল হ্যাবিট অর্থাৎ আরও কোনো জায়গায় যদি দেখা যায় তাহলে দেখতে পাবো যে ময়েস্ট সয়েলে পাবো, অর্থাৎ আর্দ্রতা, যে কোনো আর্দ্র জায়গায় যদি দেখতে পাই তাহলে সেখানে ময়েস্ট উডে দেখতে পাতে পারি, ময়েস্ট সয়েলে পাতে পারি, ময়েস্ট পন্ড অর্থাৎ স্টোনে পাতে পারি, ময়েস্ট পাথরের গায়ে পাতে পারি। আনইউজুয়াল হ্যাবিট কিন্তু এগুলো। আর অনেক সময় এলগি পাওয়া যায় সেটা হচ্ছে সিম্বায়োটিক রিলেশনশিপে, অর্থাৎ সিম্বায়ন্ট রিলেশনশিপ, অর্থাৎ লাইকেন যেটাকে বলা হয় আমরা লাইকেন, এলগি আর ফাঙ্গির মিক্সিং অবস্থাতেও পেতে পারি। আরেকটা জায়গা আছে যেটা হচ্ছে অন দা স্লথ বিয়ার, অর্থাৎ অন স্লথ বিয়ারও আমরা এলগি পেতে পারি, অন স্লথ বিয়ার। আর পেতে পারি অনেক সময় যে উদ্ভিদ ও প্রাণী দেহে পরজীবী রূপে এবং পরাশরী রূপে অনেক সময় পাওয়া যায়। আবার অনেক সময় নদী গর্ভেও শৈবাল জলের নিচে শক্ত পাথরের গায়ে আটকে থাকে, আবার কিছু সময় ভাসতেও পারে। যদি আমরা স্লথ বিয়ারে দেখি তাহলে সেটা হলো ট্রাইকোফিলাস। স্লথ বিয়ারের ক্ষেত্রে যে এলগিটা পাওয়া যায় সেটা হচ্ছে ট্রাইকোফিলাস। আর যেটা অন দা উদ্ভিদের গায়ে এবং প্রাণীর গায়ে, অন প্লান্ট বডিতে পাওয়া যাবে, অন প্লান্ট বডিতে, আর অন হিউম্যান বডিতেও পাওয়া যায়, হিউম্যান বডি অর্থাৎ মানুষের শরীরেও অনেক সময় পাওয়া যেতে পারে প্রাণী দেহে পরাজীবী রূপে এবং পরাশরী রূপে, যেটা কোলিওচিটিয়া অ্যান্ড সেফালিউরাস, এই অন প্লান্ট বডিতে যেটা পাবো সেটা হচ্ছে কোলিওচিটিয়া, আর প্লান্ট বডি যেটা হিউম্যান বডিতে পাওয়া যায় প্রাণীদের, সেটা বলে সেফালিউরাস। এই দুটাই কিন্তু পরজীবী রূপও পাতে পারি, আবার পরাশরী রূপও আমি পাতে পারি। অনেক সময় পাহাড়ের জমা বরফও থাকতে পাওয়া যায়, আবার কর্দমাক্ত পরিবেশেও পাওয়া যায়।
তাহলে আমার বিস্তার কোথায়, হ্যাবিটেটটা কোথায় যাচ্ছে? মোস্টলি সাধু জলে। আবার আনইউজুয়াল হ্যাবিটের মধ্যে মোস্ট অর্থাৎ আর্দ্র ভিজা কাঠে পাওয়া যেতে পারে, সয়েলে পাওয়া যেতে পারে এবং স্টোন পাথরের গায়েও পাওয়া যেতে পারে। আরেকটা পাওয়া যেতে পারে সিম্বায়োটিক রিলেশনশিপে। আরও কিছু পাওয়া যেতে পারে অনস্লথ বিয়ারের গায়ে পাতে পারি, ভালুকের চামড়াতেও। আবার কিছু উদ্ভিদ দেহেও পাতে পারি, যেমন কলিও চিটে আছে। আবার প্লান্ট বডিতেও আছে, হিউম্যান বিং অর্থাৎ পানি দেহেও পাওয়া যেতে পারে, সেটা হচ্ছে সেফালিও রাস। পাবো কোথায়? পরজীবীর উপর পাতে পারি, আবার পরাশরীর উপর পাতে পারি। বাকি রইল আমাদের স্ট্রাকচার। দ্বিতীয় টপিক আছে স্ট্রাকচার। স্ট্রাকচারে আছে টপিক স্ট্রাকচার। স্ট্রাকচারটা যদি আমি ভাগ করি তাহলে তোকে প্রথমেই দেখবো যে দু ধরনের, এক এক্সটার্নাল স্ট্রাকচার, এক ইন্টারনাল স্ট্রাকচার, অর্থাৎ বাহ্যিক গঠন এবং অন্তঃগঠন। এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল, অর্থাৎ বাহ্যিক এবং অন্তর। যদি বাহ্যিক গঠন দেখি তাহলে দেখবো যে শেপ এন্ড সাইজ, অর্থাৎ ফর্মস এন্ড সাইজ। ফর্মস এন্ড সাইজ। যদি এক্সটার্নাল স্ট্রাকচারের মধ্যে আছে ফর্মস এন্ড সাইজ, যদি ফর্মসটা দেখা যায় তাহলে সাইজটা প্রথমত সাইজে আসে। যেহেতু এলগি এককোষী ইউনিসেলুলার, অর্থাৎ একটাই কোষ দ্বারা তৈরি, এটা আমাদের সম্ভবত মাইক্রোস্কোপিক, খালি চোখে দেখা যায় না। আবার কিছু আছে মাইক্রোস্কোপিকও আছে, আবার কিছু ম্যাক্রোস্কোপিকও আছে যেটা খালি চোখে দেখা যায়। যেমন আছে ক্যাল্প আছে মাইক্রো 60 মিটারে 60 মিটারে। ক্যাল্প আছে যেমন দত্তাকার এলগি রোডোফাইসিন মেম্বারের মধ্যে। আবার ক্যাল্প আছে ওটা দত্তাকার। আবার মাইক্রোসিস্টিস আছে যেটা খালি চোখে দেখা যায় প্রায় 60 মিটারের। আবার তাহলে ইউনিসেলুলার টু সাইজে যদি দেখা যায় তাহলে ইউনিসেলুলার হতে পারে, অর্থাৎ এককোষী হতে পারে। আবার মাল্টি সেলুলার হতে পারে, মাল্টি সেলুলার। ওইটা মাইক্রোস্কোপিক অ্যান্ড ম্যাক্রোস্কোপিক দু ধরনেরই পাবো। মাইক্রোস্কোপিকও পাবো অ্যান্ড মাইক্রোস্কোপিক অ্যান্ড ম্যাক্রোস্কোপিক দু ধরনেরই পাবো। যদি আমি ফর্মসটা দেখি তাহলে ফর্মসটা যদি দেখা যায় তাহলে ফর্মস যদি দেখি তাহলে এর আগে যখন আমরা থ্যালাসের ভিত্তিতে ভাগ করেছিলাম তখন দেখেছিলাম যে কলোনিয়াল ফর্মে ছিল কিছু, কলোনিয়াল ফর্মে ছিল কিছু, সাইফোনাস ফর্মে ছিল, সাইফোনাস ফর্মে ছিল, আবার ফিলামেন্টাস ফর্মও ছিল, ফিলামেন্টাস অর্থাৎ ফিটাকৃতি। কলোনিয়াল ফর্মে ছিল ক্লামাইডোমোনাস, ফিলামেন্টাসে ছিল ইউলোথেরিক্স স্পাইরোগাইরা, আর সাইফোনেসিয়াস মধ্যে ব্রাঞ্চড আর আনব্রাঞ্চড। ফিলামেন্টার দুটো পার্ট ছিল, একটা ব্রাঞ্চড একটা আনব্রাঞ্চড। ওগুলো ছিল আমাদের ক্লাসের ভিত্তিতে আমরা অলরেডি করে নিয়েছি, ব্রাঞ্চড অ্যান্ড আনব্রাঞ্চড অন দ্য বেসিস অফ ক্লাসের ভিত্তিতে আমরা দেখে নিয়েছি অলরেডি। তাহলে ফর্মসটা ভ্যারি করতে পারে কলোনিয়াল টু এককোষিক থেকে কলোনিয়াল হতে পারে, সাইফোনেসিয়াস হতে পারে, ফিলামেন্টাসও হতে পারে। দ্বিতীয় চলে আসি আমাদের সেলওয়াল। সেলওয়ালের এক্সটার্নাল ইন্টারনাল স্ট্রাকচার। যদি ইন্টারনাল স্ট্রাকচার দেখি যদি আমি ইন্টারনাল স্ট্রাকচার দেখি তাহলে ইন্টারনাল অর্থাৎ ভিতরে কোষ, যেহেতু সমস্তটাই ইউক্যারিওটিক কোষ, ইউক্যারিওটিক এলগি সমস্তটাই ইউক্যারিওটিক, অর্থাৎ নিউক্লিয়াস, রাইবোজোম, লাইসোজোম, এন্ডোপ্লাজম, রেটিকুলাম, মাইটোকন্ড্রিয়া তারাই একই ধরনের। তাহলে বাকি রইলে যেগুলো বাকি হচ্ছে সেটা ইন্টারনাল স্ট্রাকচারের মধ্যে বাকি আছে। ফর্মস করবে যেহেতু অনেকগুলো ক্লাস আছে তাদের মধ্যে পড়তে হবে। প্রথমত সেল ওয়াল, সেল ওয়াল আলাদা আলাদা হতে পারে। তৃতীয়ত আসছে ফ্লাজেলা, দ্বিতীয়ত ফ্লাজেলা, তৃতীয়ত হতে পারে পিগমেন্ট, পিগমেন্ট। চতুর্থ আসতে পারে আমাদের
রিজার্ভ ফুড ম্যাটেরিয়াল, রিজার্ভ ফুড ম্যাটেরিয়াল অর্থাৎ সঞ্চিত খাদ্যবস্তু। সেল ওয়াল অর্থাৎ কোষপর্দা, দ্বিতীয়ত ফ্লাজেলা, পিগমেন্ট অর্থাৎ রঞ্জক বস্তু, রিজার্ভ ফুড ম্যাটেরিয়াল অর্থাৎ সঞ্চিত খাদ্যবস্তু। আর এগুলো ইন্টারনাল স্ট্রাকচারের মধ্যে পার্থক্য থাকবে বেশিরভাগে এগুলোই। আমরা যেটা করব সেটা হচ্ছে বেশিরভাগ ক্লাসের এই অর্থাৎ যতগুলো ফিস ক্লাসিফিকেশন দিয়েছিল 11টা ক্লাসিফিকেশনের মধ্যেই বেশিরভাগটা পড়বো আমরা সেল ওয়াল, ফ্লাজেলা, পিগমেন্ট আর রিজার্ভ ফুড ম্যাটেরিয়ালের মধ্যে। দ্বিতীয়ত চলে আসি আমাদের বাকি তো ছিল রিপ্রোডাকশন অর্থাৎ জনন। জনন বেশিরভাগ সময়ই 3 ধরনের হয়। এক অঙ্গজ জনন অর্থাৎ ভেজিটেটিভ। এলগির ক্ষেত্রে যে অঙ্গজ জননটা পাবো সেটা হচ্ছে আমাদের বার্ডিং এন্ড অর্থাৎ কর্কোদ্গম। ভেজিটেটিভের পার্টের মধ্যে পড়ল খন্ডি ভবন আর কর্কোদ্গম। খন্ডি ভবন, কর্কোদ্গম এন্ড ফ্র্যাগমেন্টেশন। খন্ডি ভবন, বার্ডিং এন্ড খন্ডি ভবন অর্থাৎ কর্কোদ্গম এন্ড খন্ডি ভবন। যদি অযৌন জনন দেখি তাহলে ভেজিটেটিভের মধ্যে পড়ছে কর্কোদ্গম এন্ড খন্ডি ভবন। যদি অ্যাসেক্সুয়াল অর্থাৎ অযৌন জনন দেখি, অযৌন জননের মধ্যে আছে জুস্পোর, এপ্লানোস্পোর, 3 নম্বর হিপনোস্পোর, চতুর্থ আছে একাইনেটস। যদি অযৌন জনন, যদি আমরা যৌন জননটা দেখি তাহলে যৌন জননের মধ্যে আছে এটা সেক্সুয়াল অর্থাৎ অযৌন জনন, সেক্সুয়াল অর্থাৎ যৌন জনন। এর মধ্যে আছে 3টে। এক হচ্ছে আইসোগামী, উগামী আর এনাইসোগামী। তাহলে 3 ধরনের রিপ্রোডাকশন অর্থাৎ ভেজিটেটিভ রিপ্রোডাকশন, অ্যাসেক্সুয়াল এন্ড সেক্সুয়াল। ভেজিটেটিভ অর্থাৎ অঙ্গজ জনন, অঙ্গজ জননের মধ্যে খন্ডি ভবন এবং কর্কোদ্গম। অযৌন জননের মধ্যে আছে জুস্পোর, এপ্লানোস্পোর, হিপনোস্পোর এন্ড একাইনেটস। অর্থাৎ জুস্পোর অর্থাৎ চলন ক্ষমতাযুক্ত রেণু। কার ক্ষেত্রে দেখা যাবো সেটা দেখতে পাবো আমরা ইউলোথ্রিক্সের ক্ষেত্রে। যদি আমরা এপ্লানোস্পোর দেখি অর্থাৎ চলন ক্ষমতা বিহীন। জুস্পোরের ক্ষেত্রে আমরা ইউলোথ্রিক্সের ক্ষেত্রে পাবো চলন ক্ষমতাযুক্ত অর্থাৎ ফ্লাজেলা থাকবে এই রেণুটাতে, চলন ক্ষমতাযুক্ত। ইউলোথ্রিক্সের ক্ষেত্রে পাবো এপ্লানোস্পোর অর্থাৎ চলন ক্ষমতা বিহীন পাবো আমরা করেল্লার ক্ষেত্রে। এপ্লানোস্পোর এটা তো পাবো ইউলোথ্রিক্সের ক্ষেত্রে আর এটা পাবো করেল্লার ক্ষেত্রে। যদি হিপনোস্পোর দেখা যায় অর্থাৎ স্থূল প্রাচীরযুক্ত রেণুটা যেটা আমরা ক্লামাইডোমোনাসের ক্ষেত্রে পাবো। একাইনেটস যদি দেখি তাহলে সেটা প্রতিকূল পরিবেশে জল বা খাদ্য অভাবের সময় উৎপন্ন রেণুটা, সেটা আমরা যদি দেখি সেটা পাবো উডোগনিয়ামের ক্ষেত্রে। আরেকটা আছে একাইনেটস, হিপনোস্পোর, জুস্পোর, এপ্লানোস্পোর। আবার অনেক সময় দেখতে পারি টেট্রাস্পোরই দেখতে পাবো। আরও একটা দেখতে পেতে পারি টেট্রাস্পোর। অনেক সময় পাওয়া যায়, বেশিরভাগ সময় পাওয়া যায় না। টেট্রাস্পোর যদি দেখা যায় তাহলে সেটা দেখতে পাবো আমরা পলিসাইফোনিয়ার ক্ষেত্রে। যৌন জননের মধ্যে আছে আইসোগামী, এনাইসোগামী এন্ড উগামী। আইসোগামী অর্থাৎ দুটো গ্যামেটে একদম সামঞ্জস্য, এনাইসোগামী অর্থাৎ সামঞ্জস্য নয়। হলো মেল গ্যামেটটাকে বলা হয় এখানে টেন্থ্রিডিয়াম এবং ফিমেল গ্যামেটটাকে বলা হয় আর্কিগোনিয়াম। তাহলে আমাদের চলে গেল রিপ্রোডাকশন। লাইফ সাইকেলের মধ্যে আছে 3 ধরনের। লাইফ সাইকেল যদি দেখি তাহলে লাইফ সাইকেল পাবো 3টে। একটা হচ্ছে হ্যাপ্লন্টিক, একটা ডিপ্লন্টিক আর একটা হ্যাপ্লোডিপ্লোবায়োন্টিক।
বায়োন্টিক। হ্যাপ্লন্টিক অর্থাৎ মেন প্লান্ট বডিতে হ্যাপ্লয়েড দশাটা এখানে দীর্ঘস্থায়ী হবে, ডিপ্লয়েড দশাটা ক্ষণস্থায়ী হবে। ডিপ্লন্টিকের ক্ষেত্রে মেন প্লান্ট বডিটা ডিপ্লয়েড অর্থাৎ ডিপ্লয়েড দশাটা দীর্ঘস্থায়ী এবং হ্যাপ্লয়েড দশাটা ক্ষণস্থায়ী। এইখানে হ্যাপ্লোডিপ্লো বায়োন্টিকের ক্ষেত্রে দুইটা প্লান্ট বডিই সামঞ্জস্য, অর্থাৎ হ্যাপ্লয়েডটাও সমান আর ডিপ্লয়েড দশাটাও সমান। তাহলে আমাদের চলে গেলে হ্যাবিটেট, স্ট্রাকচার, রিপ্রোডাকশন এন্ড লাইফ সাইকেল। মোটামুটি এলগির লাইফ টোটালি শেষ। আমাদের বাকি রইল প্রতিটা ক্লাসের ক্ষেত্রেই এরপর পড়তে হবে আমাদের সেল ওয়াল, ফ্লাজেলা, পিগমেন্ট এন্ড রিজার্ভপুর ম্যাটেরিয়াল। তার আগে কিছু বলি যে আমাদের যেহেতু এটা সম্পূর্ণ ফার্স্ট ইয়ারের সিলেবাস অর্থাৎ ক্রিশ্চের ক্লাসিফিকেশনটা, অতএব যদি আমরা ক্লাস 11-এর ক্ষেত্রে দেখি তাহলে 11-এর ক্ষেত্রে আমাদের ইউনিসেলুলার এলগির মধ্যে আছে কিছুগুলো, আবার মাল্টি সেলুলার এলগির মধ্যে আছে রোডোফাইসিক, কোরোফাইসি অ্যান্ড ফেওফাইসি। সেটা আমরা বিস্তারিত ক্লাসে করতে করতেই জানবো। আবার যেটা ইউনিসেলুলারের মধ্যে আছে সেটা হচ্ছে ক্রাইসোফাইসি, পাইরোফাইটা অ্যান্ড ইগুলেনোফাইটা, যেগুলো প্রোটিস্টার মধ্যে রেখেছিল। তা আমি কিছুটা বলে দিই ক্রাইসোফাইসির মেম্বারটা, তারপরে আসছি। প্রথমে ইউনিসেলুলারটা বলে নিই। ইউনিসেলুলার অর্থাৎ প্রোটিস্টার মধ্যে ভাগ ছিল ক্রাইসোফাইটা। ক্রাইসোফাইটা, ইগুলেনোফাইটা এন্ড পাইরোফাইটা তিনটে, আর বাদে ক্লোরোফাইসি, রোডোফাইসি এন্ড ফেওফাইসি তিন ছটা বাকি থাকছে আমাদের পাঁচটা আমরা ডিটেলস পড়লে এগুলোর পাঁচটা ডিটেলসটা পড়ে নিচ্ছি, তারপরে আবার পাঁচটা ডিটেলস পড়বো বাকি। ক্রাইসোফাইটা অর্থাৎ ক্রাই, এই যে ক্রাই ওয়ার্ডটা, এই ক্রাই ওয়ার্ডটার থেকে বোঝা যাচ্ছে যে কান্না করা। ক্রাই অর্থাৎ কান্না করা। ইনাদের উপর এত এই যে ফ্যামিলি স্পেসিস গুলো আছে ইনাদের উপর এতটাই অত্যাচার করা হয় যে এরা সালোক সংশ্লেষ করতে করতে কান্না করলেও এদেরকে ছাড়ে না, জীবনের শেষ পর্যায়ে মুহূর্ত পর্যন্ত সালোক সংশ্লেষ করতে হয়। অর্থাৎ এত পরিমাণে সালোক সংশ্লেষ তৈরি করে যে এদেরকে চিফ প্রডিউসার অফ ওশিয়ান বলা হয়। চিফ প্রডিউসার অফ ওশিয়ান, চিফ প্রডিউসার অফ ওশিয়ান বলা হয়, কারণ এদের যতটা পরিমাণে সালোক সংশ্লেষ করার ততটাই পরিমাণে এরা সালোক সংশ্লেষ করে, ওই জন্য এদেরকে বলা হয় চিফ প্রডিউসার অফ ওশিয়ান। ইনাদের যে বেবি পার্টগুলো আছে, ছোট বাচ্চাগুলো, বেবি পার্টের উপর যদি 100টা হাতিও চাপ বসিয়ে দেওয়া হয় তবু এদের বেবি পার্টের কোনো কিছু ক্ষতি হয় না। কিন্তু এরা যখন মৃত অবস্থায় পড়ে যায় অর্থাৎ মারা যায়, তখন এদের দেহ থেকে এক ধরনের সিলিকা নিষ্কাশন হয়, যেটাকে বলা হয় ডাইটোমেসিয়াস আর্থ। ডায়াটোমেসিয়াস আর্থ অর্থাৎ যখন এরা মারা যায় এদের দেহাবশেষ থেকে এক ধরনের সিলিকা নিষ্কাশিত হয়ে জলাশয়ের তলদেশে সঞ্চিত হয়, যার জন্য এদেরকে বলা হয় ডাইটোমেসিয়াস আর্থ। আর এই দেহ এই যে যতগুলো স্পিসিস আছে এদের দেহে এক ধরনের খাঁজ বা নকশা তৈরি হয়, খাঁজ বা নকশা তৈরি হয়, এদের জন্য নকশা বা খাঁজ, শরীরটাতে নকশা বা খাঁজ পাওয়া যায়, যার জন্য এদেরকে বলা হয় জুয়েলস অফ দ্য প্লান্ট কিংডম। জুয়েলস অফ দ্য প্লান্ট কিংডম, জুয়েলস অফ দ্য প্লান্ট কিংডম। তাহলে ক্রাইসোফাইসির মেম্বাররাকে প্রথমত বলা হয় চিফ প্রডিউসার অফ ওশিয়ান। দ্বিতীয়ত এদের আরেকটা জায়গা আছে, সেটা হচ্ছে যখন মৃত অবস্থায় জলাশয়ের তলদেশে সঞ্চিত হয় সিলিকাগুলো, সেটাকে বলা হয় ডাইটোমেসিয়াস আর্থ। আর এদের দেহটাতে যতগুলো মেম্বার আছে ততটা দেহটাতে নকশা বা খাঁজ পাওয়া যায়, যার জন্য বলা হয় জুয়েলস অফ দ্য প্লান্ট কিংডম। এই যে টোটালি মেম্বারটা ক্রাইসোফাইসির মেম্বারটা টোটালি ইন্ডিকেটর করে পলিউশনকে, যার জন্য এদেরকে বলা হয় পলিউশন ইন্ডিকেটর। পলিউশন ইন্ডিকেটর অর্থাৎ দূষিত পরিবেশে এরা জন্মগ্রহণ করতে পারে না বা বাঁচতেই পারে না দূষিত পরিবেশে।
দ্বিতীয়ত আসি পাইরোফাইটা। এগুলো কিন্তু ইউনিসেলুলার এলগি। পাইরোফাইটাটা সোনালি বাদামি বর্ণের এলগি হলো। আমরা দেখেছি বর্তমান দুনিয়াতে যে সবাই বেশিরভাগ এখনকার পরিস্থিতির ছেলেগুলো লকডাউনের মার্কেটে সবাই ফ্রি ফায়ারে মত্ত আছে। ফ্রি ফায়ারে কি করি আমরা, হেডশট দিই বা কি করি, বান্দা মারি। তো দেখতে গিয়ে দেখা যাচ্ছে যে বান্দাতে কি থাকে, বান্দাতে মোটামুটি এক ধরনের বান্দাদের রক্ষা কবচ পরা থাকে, বা নিজে যে খেলে তার গায়েও রক্ষা কবচ থাকে। তাহলে সেই এই পাইরোফাইটার এলগি মেম্বারদের ক্ষেত্রে রক্ষা কবচ বেশিরভাগটাই থাকে, অর্থাৎ গায়ে এক ধরনের রক্ষা কবচ থাকে, পোশাক, যেটাকে বলা হয় থিকিয়া। শক্ত এক ধরনের শক্ত আবরক থাকে, যেটাকে বলা হয় থিকিয়া। থিকিয়া দুটো পার্টে ভাগ থাকে, একটাকে বলা হয় থিকিয়ার দুটো পার্ট। শক্ত থিকিয়াটা কি না, একটা দেহে শক্ত আবরক, শক্ত আবরক। শক্ত আবরকটা যেটা বলা হয় থিকিয়া। থিকিয়ার দুটো পার্ট, একটা হচ্ছে এপিথিকিয়া এন্ড হাইপোথিকিয়া। এপিথিকিয়া এন্ড হাইপোথিকিয়া। তাহলে টোটালি এই মেম্বারটা ফ্রি ফায়ারের সাথে মিক্সিং, অর্থাৎ হেডশট দেওয়া যাবে একে, অর্থাৎ মানে বডিতে গুলি করা চলবে না, বডিতে শক্ত এক ধরনের আবরক থাকে, যেটাকে বলা হয় থিকিয়া, অর্থাৎ এপিথিকিয়া এন্ড হাইপোথিকিয়া। থিকিয়াটা সেলুলোজিক প্লাট দ্বারা খোদাই করা থাকে থিকিয়াগুলো। আর থিকিয়ার দুটো ভাঁজ থাকে, একটা অনুপ্রস্থভাবে, একটা উলম্বভাবে। থিকিয়ার দুটো, প্রতিটা থিকিয়ারে দুটো ভাঁজ থাকে, একটা অনুপ্রস্থভাবে আর একটা উলম্বভাবে। ভাঁজ একটা থাকে অনুপ্রস্থভাবে, একটা উলম্বভাবে, অনুপ্রস্থভাবে আর একটা উলম্বভাবে। অনুপ্রস্থভাবে থিকিয়াটার নাম আছে সিঙ্গুলাম আর সালকাস। অনুপ্রস্থভাবেটার নাম আছে সিঙ্গুলাম আর উলম্বভাবে যেটা থাকে সেটাকে বলা হয় সালকাস। সালকাস আর কোন থাকে এদের না, এদের দেহ থেকে আলো বিচ্ছুরিত হয়। তাহলে এরা টোটালি পাইরোফাইটার মেম্বারটা তুলনা হলো একবার ফ্রি ফায়ারের সাথে, ফ্রি ফায়ারের হেডশট মানে বান্দার সাথে, অর্থাৎ বান্দা অর্থাৎ শত্রুদের সাথে, যার জন্য এরা বলে শত্রুর কবচ থাকে, শত্রুর কবচ। আর দ্বিতীয়ত এই পাইরোফাইটার মেম্বারদের থেকে এক ধরনের আলো নিষ্কাশিত হয়, যেটাকে বলা হয় রেড টাইট ফ্রি ফায়ার এলগি, অর্থাৎ ফায়ার এলগি। এই ফ্রি ফায়ার থেকে এসেছে ফায়ার এলগি, অর্থাৎ আগুন বেরিয়ে নাকি না, এদের দেহ থেকে আলো বিচ্ছুরিত, যার জন্য এদেরকে বলা হয় ফ্রি ফায়ার এলগি। অর্থাৎ উদাহরণ আছে নকটিলুকা অ্যান্ড গনিউলাক্স। যখন এরা উপযুক্ত পরিবেশে যখন পায়, তখন এরা এতটা পরিমাণে বৃদ্ধি পায় যে এদেরকে পুরা লোহিত শৈবাল, অর্থাৎ লাল রঙের দেখতে হয়, লোহিত স্রোত বলে যেটাকে, যেটার নাম হচ্ছে রেড টাইড ইন ওসিয়ান। এই ফায়ার এলগি এদের দেহ থেকে আলো বিচ্ছুরিত, এমন একটা উপযুক্ত পরিবেশ পায় যখন এরা বিভাজিত হয়ে যায়, সেটাকে বলা হয় রেড টাইড ইন ওসিয়ান। রেড টাইড ইন ওসিয়ান, অর্থাৎ উপযুক্ত পরিবেশে এত পরিমাণে বৃদ্ধি পায় যে সমুদ্রের জলটাও পুরোপুরি লালচে হয়ে যায়, পুরোপুরি লাল রঙের হয়ে যায় সমুদ্রের জলটা উপযুক্ত পরিবেশ পালে, যার জন্য এদেরকে বলা হয় রেড টাইড ইন ওসিয়ান। আর আমরা আগে দেখেছি 1990 সালের আগে যারা ডিডি টিভি বা এন্টিনার সাহায্যে টিভি চালাতো, তাদের ক্ষেত্রে দেখা গেছিল যে ডিডি ওয়ানে একটা চ্যানেল দিত, সেটা হচ্ছে শক্তিমান। শক্তিমানটা ছিল এরকমই যে আঙ্গুলের ভরে, অর্থাৎ একটা আঙ্গুলে ইশারা করে পুরো শরীরটাকে ফিসফিস করে ঘোরাতো,
যেটাকে বলা হতো শক্তিমান। সেই এইখানে একটা দেখা যায় যে পাইরোফাইটার মেম্বারদের ক্ষেত্রে ঠিক শক্তিমানের মতন একটা কাজ করে। এতে দুটো ফ্লাজেলা থাকে, যে একটা সরু ফ্লাজেলা এবং একটা চেপ্টা ফ্লাজেলা। সরু ফ্লাজেলা আর একটা চেপ্টা ফ্লাজেলা। সরু ফ্লাজেলা এবং চেপ্টা ফ্লাজেলা। সরু ফ্লাজেলাটা উলম্বভাবে থাকে আর এটা অনুপ্রস্থভাবে থাকে। যেটা সরু ফ্লাজেলা যেটা উলম্বভাবে থাকে, এর কাজ পুরোপুরি রেডারের মতো ঘুরা, রেডারের মতো কাজ। আর যে চেপ্টা ফ্লাজেলাটা আছে, চেপ্টা ফ্লাজেলাটা আড়াআড়ি ভাবে ঘুরে, অর্থাৎ জলের ঘাত প্রতিঘাতকে আঘাত করার ফলে লাট্টুর মতো আগে দিকে এগিয়ে যায়। অর্থাৎ এর কাজ হচ্ছে রেডার কাজ করা, আর এর হচ্ছে চেপ্টার কাজ হচ্ছে আড়াআড়ি ভাবে ঘোরা, অর্থাৎ জলের আঘাত করার ফলে গতি সৃষ্টি করে আগে দিয়ে লাট্টুর মতো এগিয়ে যাওয়া। অর্থাৎ এই যে ফ্লাজেলার সাহায্যে ঘুরে, যার জন্য একে রেডিও ওয়ানের শক্তি